নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজ পরিব্রাজক আচার্য শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের 89তম তিরোভাব তিথি। আজকে যুগাচার্য মহাযোগী মহর্ষি নগেন্দ্রনাথের আবির্ভাব তিথি এবং ঋষি অরবিন্দ ঘোষ, যিনি প্রথম জীবনে বিপ্লবী এবং তারপরে সাধক হয়ে গেলেন, সেই অরবিন্দ ঘোষের মহাপ্রয়াণ দিবস। আজ 5ই ডিসেম্বর মহাপ্রয়াণ ঘটে ঋষি অরবিন্দের 1950 খ্রিস্টাব্দে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলছি। আজকে 19 অগ্রহায়ণ 1431, ইংরেজির 5ই ডিসেম্বর 2024, বৃহস্পতিবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 6:08, সূর্যাস্তের সময় বিকেল 4:48। নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। সন্ধেবেলা 5:13 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তো এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বেদ নিয়ে কথা বলছিলাম। আপনাদেরই মধ্যে একজন অনুরোধ করেছিলেন যে বেদ, উপনিষদ এইসব নিয়ে যদি কিছু কথা বলি, তো আমাদের মনে হয়েছিল যে খুব ভালো প্রস্তাব। বেদ নিয়ে দু একটি কথা, একেবারে প্রাথমিক দু একটা কথা, মানে খুব যে বিস্তারিত করে খুব গভীর করে বলবার অবকাশ তো আমাদের এই শরণাগত অনুষ্ঠানে নেই। আমরা খুব কম সময়ের জন্যই কথা বলতে পারি। তো সেই বেদ নিয়ে কিছু কথাবার্তা শোনাচ্ছিলাম আপনাদের। বেদ নিয়ে মোটামুটি কিছু কথা হয়ে গেছে, আরো সামান্য কিছু কথা বলবার বাকি আছে, সেইগুলো বলবো। বেদাঙ্গ নিয়ে কিছু কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে মানুষের যথার্থ স্বরূপ, এই নিয়ে স্বামী বিবেকানন্দের যে ভাবনা, সেই ভাবনার দুটি পর্ব, মানে দ্বিতীয় পর্ব পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথম পর্ব এর মধ্যেই পড়া হয়ে গেছে। দুটি বেশ বেশ দীর্ঘ রচনা, মানে দুটি মিলিয়ে তো বেশ দীর্ঘ একটি রচনা। তো তার খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর কথামৃত থেকে পাঠ করে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে। পড়বো আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা এখন গুজরাটে এসে পৌঁছেছি। গুজরাটের মা অম্বার মন্দির, সেই মন্দিরের কথা বলবো আপনাদের। তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন পুরাণ চিরন্তন। বেদকে ঠিক পুরাণ বলা যাবে না, কিন্তু বেদ দিয়েই তো আমাদের পুরাণের যে ভাবনা চিন্তা তার সূচনা বলতে পারি। কাজী বেদের কথা। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। শেষ হয়েছে, এরপর উপনিষদের কথা বলছিলাম, কিছু দু একটা কথা বলছিলাম আপনাদের এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বেদকে বলতে পারি খানিকটা কেজো গ্রন্থ। গ্রন্থ শব্দটা ব্যবহার করছি আমি একেবারে ব্যুৎপত্তিগত অর্থে, অর্থাৎ যা গ্রন্থিত হয়েছে, যা একসঙ্গে জড়ো হয়েছে। তো সেই অর্থে বেদ অনেকগুলো কাজের বিষয়ে, কেমন করে যাগযজ্ঞ করতে হবে, তার নিয়ম কানুন কি, আমাদের লৌকিক জীবনে কি কি করতে হবে না হবে, সেই সমস্তগুলো অথর্ববেদের মধ্যে রয়েছে। এই সবটা মিলিয়ে একটা সংকলন, এটা আমরা বলতে পারি বেদ। উপনিষদ সম্পর্কে কিন্তু বলবো যে একেবারেই হিন্দু ধর্মের যে তাত্ত্বিক ভিত্তিটা, সেইটা বলা হচ্ছে। উপনিষদের আর একটা নাম হচ্ছে বেদান্ত, মানে বেদ যেখানে শেষ হচ্ছে। আমরা এরকম করেও হয়তো ভাবতে পারি যে আমাদের এই কেজো যে জগৎ, সেই জগতের যে নানান বিধি আচার আচরণ, তার মধ্যে যে দর্শন, তার মধ্যে যে ভাবনা, জাগতিকতাকে অতিক্রম করে যে ভাবনা, সেটাও আছে। সেখান থেকে শুরু হচ্ছে।
তো যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন তারা মনে করেন, এবং এই ধরুন দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি ভাবছিলেন যে না, হিন্দু ধর্মের মধ্যে এই যে বেদের যে ধর্ম, তার মধ্যে আরো নানান রকম সমস্ত ব্যাপার রয়েছে, সেইগুলোকে সরিয়ে দিয়ে উপনিষদ নির্ভর একটা ধর্ম তৈরি করা দরকার। ব্রাহ্ম ধর্ম যেভাবে তিনি তৈরি করছেন, যে উপনিষদগুলোতে সর্বোচ্চ সত্য, স্রষ্টা বা ব্রহ্মের প্রকৃতি, মানুষের মোক্ষ কিভাবে হবে, আধ্যাত্মিক মুক্তি কিভাবে পাবে সেগুলো বলা হয়েছে। তো নানান রকমের উপনিষদ আছে, তার কথা আপনারা জানেন। বৃহদারণ্যক উপনিষদ আছে, ঐতরেয় উপনিষদ আছে, ছান্দোগ্য উপনিষদ আছে, ঈশোপনিষদ আছে, ইত্যাদি 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 ইত্যাদি। এগুলো আসলে ওই প্রাচীনকালে গুরু শিষ্যকে উপদেশ দিচ্ছেন, গুরু এবং শিষ্যের মধ্যে কথোপকথন হচ্ছে একেবারেই আধ্যাত্মিক বিষয় নিয়ে, একেবারেই গভীর প্রজ্ঞা নিয়ে। সেই সমস্ত কথাগুলো এর মধ্যে সংকলিত হয়েছে এই উপনিষদের মধ্যে। এই উপনিষদকে বলতে পারি যে গোটা পৃথিবীর যে দর্শন শাস্ত্র, সেই দর্শন শাস্ত্রের একটা অমূল্য অমূল্য রত্নের সম্ভার বলতে পারি আর কি উপনিষদকে। আপনারা সকলে জানেন, কিন্তু তবু এই কথাগুলো তো বলতেই হবে আমাকে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। শুনলেন উপনিষদের কথা, একেবারে সামান্য একটা দুটো কথা। এরপর বেদাঙ্গ নিয়ে কথা বলবো, ফিরে আসছি। একটু গান শুনে নি। বেদাঙ্গর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বেদের যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এদের কেমন করে পাঠ করব, কেমন করে পড়তে হবে এদের, সেই পড়া, তাদের অর্থ বুঝতে পারা, কেবলমাত্র পড়ে গেলে তো হয় না, তার মানেটা বুঝতে হয়। সে অর্থ বুঝতে পারা এবং কেমন করে তাকে প্রয়োগ করব, বেদাঙ্গ সেই ব্যাপারে সাহায্য করে। কিভাবে সাহায্য করে সেটা বুঝতে পারবেন যদি বলি যে বেদাঙ্গ ক রকমের হয়। 6 রকমের বেদাঙ্গ আছে। একে ষড়ভঙ্গ বা বেদের 6 অঙ্গ বলা হয়। কি কি? এই যে 6টি বেদাঙ্গ, তার মধ্যে একটি হলো শিক্ষা। এই যে সংস্কৃত ভাষার যে ধ্বনি বিজ্ঞান, ধ্বনি বিদ্যা, মানে কেমন করে আমি উচ্চারণ করব, যেটা যেটা শুনছি আমি সেটাকে আমি উচ্চারণ করব। এই মন্ত্র উচ্চারণের একটা নিয়ম আছে। আমি যদি মন্ত্রটা ঠিক মতো উচ্চারণ করতে না পারি তাহলে তার ফল লাভ হবে না। সেই যে উচ্চারণের যে পদ্ধতি, কোন ধ্বনি আমি আমার ভেতর থেকে নিঃসৃত হবে, সেইটা তার যে শিক্ষা। তাও ধরুন কল্প মানে ধরুন পরিমিতি, জ্যামিতি, ছন্দ, বুঝতেই পাচ্ছেন আপনারা, ব্যাকরণ, নিরুক্ত মানে ঠিক মতো ব্যাখ্যা, জ্যোতিষ, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা আছে। অর্থাৎ দেখুন যে সংকলনটা কেবলমাত্র কিছু মন্ত্রের সংকলন নয়, তার সূত্র ধরে সেই মন্ত্রের ব্যবহার, সেই মন্ত্র কেমন করে প্রয়োগ করতে হবে, কেমন করে কি করতে হবে, এই সমস্তটা নিয়ে কিন্তু একটা শাস্ত্র তৈরি হয়ে উঠছে। একটা অসাধারণ ব্যাপার, অসাধারণ প্রজ্ঞার ব্যাপার, তাতে কোনো সন্দেহ নেই। শুনলেন পুরাণ চিরন্তনে উপনিষদের কথা, বেদাঙ্গর কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। পাঠ করব আমি, আপনাদের সৌমিত্র বসু। শেষ করে এবার শুরু করছি কথা, স্বামী বিবেকানন্দের কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। সেখান থেকে একটু অংশ পাঠ করে শোনাই আপনাদের। এক সময় আমি ভারত মহাসাগরের উপকূলে পশ্চিম ভারতের মরুখণ্ডে ভ্রমণ করিতেছিলাম। আমি অনেক দিন ধরিয়া পদব্রজে মরুভূমিতে ভ্রমণ করিলাম, কিন্তু প্রতিদিন দেখি আশ্চর্য হইতাম যে চতুর্দিকে সুন্দর সুন্দর হ্রদ রহিয়াছে।
সেগুলির প্রত্যেকটির চতুর্দিকে বৃক্ষরাজি বিরাজিত, আর ওই জলে বৃক্ষ সমূহের ছায়া বিপরীত ভাবে পড়িয়া নড়িতেছে। মনে মনে বলিতাম, কি অদ্ভুত দৃশ্য! লোকে ইহাকে মরুভূমি বলে। এই সকল অদ্ভুত হ্রদ ও বৃক্ষরাজি দেখিয়া 1 মাস ভ্রমণ করিলাম। একদিন অতিশয় তৃষ্ণার্ত হওয়ায় আমার একটু জল খাইবার ইচ্ছা হইল। সুতরাং আমি ওই সুন্দর নির্মল হ্রদসমূহের একটির দিকে অগ্রসর হইলাম। অগ্রসর হইবা মাত্র হঠাৎ উহা অদৃশ্য হইল, আর আমার মনে তখন এই জ্ঞানের উদয় হইল, যে মরীচিকা সম্বন্ধে সারা জীবন পুস্তকে পড়িয়া আসিতেছি, এ সেই মরীচিকা। আর সঙ্গে সঙ্গে এই জ্ঞানও আসিল, সারা মাস প্রত্যহ আমি মরীচিকাই দেখিয়া আসিতেছি, কিন্তু জানিতাম না যে ইহা মরীচিকা। পরদিন আবার চলিতে আরম্ভ করিলাম। পূর্বের মতোই হ্রদ দেখা যাইতে লাগিল, কিন্তু সঙ্গে সঙ্গে এই বোধ হইতে লাগিল যে উহা মরীচিকা, সত্য হ্রদ নহে। এই জগৎ সম্বন্ধেও সেই রূপ। আমরা প্রতিদিন, প্রতি মাস, প্রতি বৎসর এই জগৎ রূপ মরুভূমিতে ভ্রমণ করিতেছি, কিন্তু মরীচিকাকে মরীচিকা বলিয়া বুঝিতে পারিতেছি না। একদিন এই মরীচিকা অদৃশ্য হইবে, কিন্তু উহা আবার দেখা দিবে। শরীর প্রাক্তন কর্মের অধীন থাকিবে, সুতরাং ওই মরীচিকা ফিরিয়া আসিবে। যতদিন আমরা কর্ম দ্বারা আবদ্ধ, ততদিন জগৎ আমাদের সম্মুখে আসিবে। নরনারী, পশু, উদ্ভিদ, আসক্তি, কর্তব্য সব আসিবে, কিন্তু উহারা পূর্বের মতো আমাদের উপর শক্তি বিস্তার করিতে সমর্থ হইবে না। এই নূতন জ্ঞানের প্রভাবে কর্মের শক্তি নষ্ট হইবে, উহার বিষ দূরীভূত হইবে। জগৎ আমাদের পক্ষে একেবারে পরিবর্তিত হইয়া যাইবে, কারণ যেমন জগৎ দেখা যাইবে, তেমনি উহার সহিত সত্য ও মরীচিকার প্রভেদ জ্ঞানও দেখা দিবে। তখন এই জগৎ আর সেই পূর্বের জগৎ থাকিবে না। তবে এইরূপ জ্ঞান সাধনে একটি বিপদের আশঙ্কা আছে। আমরা দেখিতে পাই, প্রতি দেশেই লোকে এই বেদান্ত দর্শনের মত গ্রহণ করিয়া বলে, আমি ধর্মাধর্মের অতীত, আমি বিধি নিষেধের অতীত, সুতরাং আমি যাহা ইচ্ছা তাহাই করিতে পারি। এই দেশেই দেখিবে অনেক নির্বোধ ব্যক্তি বলিয়া থাকে, আমি বদ্ধ নহি, আমি স্বয়ং ঈশ্বর স্বরূপ, আমি যাহা ইচ্ছা তাহাই করিব। ইহা ঠিক নহে। যদি ইহা সত্য যে আত্মা শারীরিক, মানসিক বা নৈতিক সর্বপ্রকার নিয়মের অতীত, ইহা সত্য যে নিয়মের মধ্যেই বন্ধন, নিয়মের বাহিরে মুক্তি, ইহাও সত্য যে মুক্তি আত্মার জন্মগত স্বভাব, উহা তাহার জন্মপ্রাপ্ত সত্য, আর আত্মার যথার্থ মুক্ত স্বভাব জড়ের আবরণের মধ্য দিয়া মানুষের আপাত প্রতীয়মান মুক্ত স্বভাব রূপে প্রতীত হইতেছে। তোমার জীবনের প্রতি মুহূর্তেই তুমি নিজেকে মুক্ত বলিয়া অনুভব করিতেছ। আমরা নিজেকে মুক্ত অনুভব না করিয়া 1 মুহূর্ত বাঁচিয়া থাকিতে পারি না, কথা কহিতে পারি না, কিংবা শ্বাস প্রশ্বাসও ফেলিতে পারি না। কিন্তু আবার অল্প চিন্তায় ইহাও প্রমাণিত হয় যে আমরা যন্ত্রের মতো, আমরা মুক্ত নহি। তবে কোনটি সত্য? এই যে আমি মুক্ত, এই ধারণাটি কি ভ্রমাত্মক? একদল বলেন আমি মুক্ত স্বভাব, এই ধারণা ভ্রমাত্মক। আবার অপর দল বলেন আমি বদ্ধ ভাবাপন্ন, এই ধারণাই ভ্রমাত্মক। ইহা কিভাবে সম্ভব? মানুষ প্রকৃতপক্ষে মুক্ত। মানুষ পরমার্থত মুক্ত ব্যতীত আর কিছুই হইতে পারে না। কিন্তু যখনই তিনি মায়ার জগতে আসেন, যখনই তিনি নাম রূপের মধ্যে পড়েন, তখনই তিনি বদ্ধ হইয়া যান। স্বাধীন ইচ্ছা কথাটিই ভুল। ইচ্ছা কখনো স্বাধীন হইতে পারে না। কি করিয়া হইবে? প্রকৃত মানুষ যখন বদ্ধ হইয়া যান, তখনই তাহার ইচ্ছার উদ্ভব হয়, তাহার পূর্বে নহে। মানুষের ইচ্ছা বদ্ধ ভাবাপন্ন, কিন্তু উহার মূল অধিষ্ঠান নিত্যকালের জন্য মুক্ত। সুতরাং বন্ধনের অবস্থাতেও এই মনুষ্য জীবনেই হোক, দেব জীবনেই হোক, স্বর্গে অবস্থানকালেই হোক, আর মর্তে অবস্থানকালেই হোক, আমাদের বিধিদত্ত অধিকার স্বরূপ এই মুক্তির স্মৃতি থাকিয়া যায়। আর জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই সেই মুক্তির দিকেই চলিয়াছি। যখন মানুষ মুক্তি লাভ করে, তখন আর সে নিয়মের দ্বারা কিরূপে বদ্ধ হইতে পারে? জগতের কোন নিয়মই তাহাকে বদ্ধ করিতে পারে না, কারণ
এই বিশ্ব ব্রহ্মাণ্ডই যে তাহার। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার কথামৃত ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন কথামৃত থেকে পাঠ। কথামৃত যে সব কথাগুলো বলছিলাম, আমরা যে জায়গায় ছিলাম, মাস্টার মশাইয়ের সঙ্গে অন্য ভক্তরাও আছেন, তাদের সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে। ঠাকুরের শরীরটা তখন খুব খারাপ, খুব খারাপ, কষ্ট পাচ্ছেন, ক্যান্সারে কষ্ট পাচ্ছেন। আর ক্যান্সারের কষ্ট তো বড় কষ্ট, অবর্ণনীয় কষ্ট। সেই কষ্টের মধ্যেও কথা বলছেন। তার যা মনের অনুভব, তিনি তো উপদেশ দেন না সেই অর্থে। মানে কথামৃত পড়ে আমার নিজের ধারণা কারোরই মনে হবে না যে ঠাকুর খুব উপদেশ দিচ্ছেন লোকজনকে, শোনো এই রকমটা করছেন না। তিনি তার উপলব্ধির কথা বলছেন। সেই সমস্ত উপলব্ধিগুলো তার মনের ভেতর থেকে, তার কণ্ঠের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের সামনে কতগুলো উদাহরণ তৈরি করছে। তাকে যদি আপনি উপদেশ বলেন তাহলে উপদেশ তৈরি করছে, নিশ্চয়ই তাই তো বটে। তো ঠাকুর বলছেন যে শরীরটা খুব খারাপ, এবং তার সূত্র ধরে যে কথাটা উঠে পড়ছে সেটা হলো যে মাস্টার বলছেন যে আপনার অবস্থাটা পাল্টাচ্ছে, নিরাকারের দিকে ঝোঁক হচ্ছে, বিদ্যার আমি পর্যন্ত থাকছে না। বিদ্যার আমি পর্যন্ত থাকছে না মানে তো এই যে আমি 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 এই, আমি ওই, আমি সেই, আমি এটা পারি, আমি ওটা করতে পারি, আমি, আমাকে লোকে এইভাবে দেখে, এই আমিগুলো তো মুছে ফেলতে হবে। সেটা আমরা জানি যে তাকে যদি পেতে হয় আমাকে সব দিতে হবে, সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে। কিন্তু তার বাইরে একটা আমি থেকে যায়, সেটা হচ্ছে যে আমি তাকে পেয়েছি। এই যে অহংকার, এই অহংকারটা কোথাও থেকে যায়। কিন্তু বলছেন যে আস্তে 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 ভাবনা চিন্তাটা নিরাকারের দিকে চলে যাচ্ছে, এই বিদ্যার আমি পর্যন্ত আর থাকছে না। তো ঠাকুর বলছেন হ্যাঁ, লোকশিক্ষা বন্ধ হচ্ছে, আর বলতে পারি না। এই ধরুন, আমি, আমার একটা উপমা মাথায় আসছে, এও খানিকটা ঠাকুরের উপমা থেকেই ধার করা। সেটা হচ্ছে যে যতক্ষণ মৌমাছি গুনগুন 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 করে চারপাশে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু যেই ফুলের উপর বসে তখন আর সে কোনো শব্দ করে না, তখন সে শুধু মধু পান করে। যখন ফুলের উপর বসবার সময় হয়ে এলো, যখন ওইখানে নিমগ্ন হয়ে যাবার সময় হয়ে গেল, ওই আধ্যাত্মিকতার মধ্যে নিমগ্ন হয়ে যাবার সময় হয়ে গেল, তখন আস্তে আস্তে কথা নিবে আসছে। যেমন করে প্রদীপের আলো আস্তে 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 নিবে যায়, তেমনি করে এই কথাগুলো নিবে যাচ্ছে। তো বলছেন সব রামময় দেখছি। একবার মনে হয় কাকে আর বলবো, বলে বলছেন দেখো না, এই বাড়ি ভাড়া হয়েছে বলে কত রকম ভক্ত আসছে। তো অমুকের মতো কৃষ্ণ প্রসন্ন সেন বা শশধরের মতো সাইনবোর্ড তো হবে না যে অমুক সময় লেকচার হইবে, এরকম করে তো নয়। কিন্তু মানুষজন আসে, এসে বসে, কথা শোনে, উপদেশ শোনে, যদি উপদেশ বলেন। এটা এইটা হচ্ছে। কিন্তু আস্তে 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 কথা বলার, এটা আমরা অন্য অনেকের ক্ষেত্রেও দেখেছি, শঙ্করাচার্যের ক্ষেত্রে আমরা দেখেছি শেষের দিকটা, বা গুরু নানকজি তার ক্ষেত্রেও দেখেছি শেষের দিকে কথা বলাটা আস্তে আস্তে কমে আসছে। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবার জন্য ফিরে আসছে, একটু গান শুনে নি। বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো মাস্টারমশাই বলছেন যে আর একটা উদ্দেশ্য হচ্ছে লোক বাছা। 5 বছর তপস্যা করে যা না হতো, এই কদিনে ভক্তদের তাই হয়েছে। সাধনা, প্রেম, ভক্তি, অর্থাৎ এই যে চারপাশে মানুষগুলো জড়ো হচ্ছে, মানে সত্যি সত্যি যখন চুম্বক টানে, চারপাশে যা কিছু লোহা আছে, চুম্বকের পাহাড় যখন টানছে, তখন চারপাশে যে লোহাগুলো আছে সেই লোহাগুলো আলগা হয়ে সেইখানে চলে এসে জমা হয়। আর যারা লোহা নয়, যাদের ভেতরে সেই চুম্বকের আকর্ষণে সাড়া দেবার শক্তি নেই, তারা আসে না, তারা যেমনটা তেমনটাই থেকে যায়।
এই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আমি আবারও বলছি যে ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেনেদের মতন করে, বা এই যে যাদের কথা বলা হচ্ছিল যে শশধর তর্কচূড়ামণি বা কৃষ্ণ প্রসন্ন সেন, তাদের মতন করে ওই ঠাকুরের ভাষায় সাইনবোর্ড টাঙিয়ে এসো এসো আমি বক্তৃতা দেবো করছেন না, কিচ্ছু করছেন না, কিন্তু চারপাশে আস্তে 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 ওই মধুলোভী ভ্রমরের মতন সমস্ত কিছু মানুষ এসে জড়ো হচ্ছে। তো নিরঞ্জন বলছে আগে ভালোবাসা ছিল, কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নেই। তো কত বিঘ্ন বাধা এই সমস্ত ঠেলে এসে বসে আছে। এই সব কথা হতে হতে ঠাকুরের ভাবাবেশ হয়েছে, খানিকক্ষণ সমাধিস্থ হয়ে থাকলেন। তারপর মাস্টার কি বলছেন যে কি দেখলুম জানো, দেখলুম সাকার থেকে সব নিরাকারে যাচ্ছে, আর কথা বলতে ইচ্ছে হচ্ছে কিন্তু কথা বলতে পারছি না। তো মাস্টার কি বলছেন যে আচ্ছা ওই যে নিরাকারের ঝোঁক, ওটা কেবল লয় হবার জন্য না? মাস্টার বলছে তাই হবে হয়তো। বলছেন এখনো দেখছি নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ এইরকম করে রয়েছে, কিন্তু চাপলাম খুব কষ্টে। লোক বাছা যা বলছো তা ঠিক, এই অসুখ হওয়াতে কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ বোঝা যাচ্ছে। যারা সংসার ছেড়ে এখানে আছে তারা অন্তরঙ্গ, আর যারা একবার এসে কেমন আছেন মশাই জিজ্ঞাসা করে তারা বহিরঙ্গ। ভবনাথকে দেখলে না, শ্যাম্পু করে বটটি সেজে এলো, জিজ্ঞেস করলো কেমন আছেন, তারপর আর দেখা নেই। নরেন্দ্রের খাতিরে ওই রকম তাকে করি, কিন্তু মন নাই। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম বিশ্বনাগরিক। বিশ্বনাগরিক স্বামী লোকেশ্বরানন্দের বাস্তব জীবনে আধ্যাত্মিকতা এই গ্রন্থ থেকে এই রচনাটি পড়ে শোনাচ্ছি আজকে। বিশ্বনাগরিক 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। স্বামী বিবেকানন্দ সামগ্রিকভাবে মানব সমাজের কল্যাণের জন্য কি করে গেছেন তার পূর্ণ মূল্যায়নের সময় সম্ভবত এখনো আসেনি। জাতীয় চেতনাকে যে তিনি জাগ্রত করেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু শুধুমাত্র তার এই অবদানটির উপর জোর দিতে গিয়ে বিশ্ব রঙ্গমঞ্চে তার মহান ভূমিকাটির কথা অনেক সময় যেন ঢাকা পড়ে যায়। একথা সত্য, ভারতবর্ষের প্রতি তার একটা বিশেষ টান ছিল। তিনি মনেও করতেন তার উপর ভারতের একটা বিশেষ দাবি আছে, কিন্তু তার কারণ ভারতবর্ষের দুর্লভ আধ্যাত্মিক ঐতিহ্য। তার জীবন ব্রত সম্পর্কে প্রশ্ন করা হলে একবার তিনি বলেছিলেন তার ব্রত হলো মানুষকে তার দিব্য স্বরূপের কথা বলা এবং জীবনের প্রতিটি কাজে সেই দিব্যতাকে কেমন করে প্রকাশ করতে হয় তা দেখানো। এর দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছিলেন? স্বামীজির দৃঢ় বিশ্বাস ছিল মানুষের মধ্যে অনন্ত সম্ভাবনা রয়েছে। বুদ্ধ, যিশু এবং অন্যান্য মহামানবের জীবনের দিকে তাকালে বোঝা যায় মানুষ কত বড় হতে পারে। সেই কারণে তিনি এমন একটি দর্শন প্রচার করলেন যে দর্শন জীবনে অনুসরণ করে বিশ্বের আপামর জনসাধারণ উন্নতির চরম শিখরে উঠতে পারেন, দেবদেবীতে রূপান্তরিত হতে পারেন। এটা অবাস্তব মনে হতে পারে, কিন্তু স্বামীজির যুক্তি ছিল যদি একজন কেউ বুদ্ধ হতে পারেন তো আরো বুদ্ধ হওয়া সম্ভব। তার জন্য অবশ্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ, শিক্ষা এবং উৎসাহ, যা ব্যক্তির বিকাশকে অপ্রতিহত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। আদর্শ রাষ্ট্র যদি এই অনুকূল পরিবেশ সুনিশ্চিত করার দায়িত্ব নেয় তাহলে ধর্ম ব্যক্তিকে সর্বোচ্চ প্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দিতে পারে। ধর্ম বলতে স্বামীজি কখনো ধর্ম বিশ্বাস বা ধর্ম মতকে বোঝাননি। ধর্ম বলতে তিনি বুঝিয়েছেন আত্মবিকাশের যে অনন্ত শক্তি প্রত্যেকের ভিতর রয়েছে সেই শক্তিতে বিশ্বাস। এক কথায় আত্মপ্রত্যয়। যা কিছু এই আত্মপ্রত্যয়কে দুর্বল করে ব্যক্তির উন্নতিতে বাধা দেয় তার মতে তা আর যাই হোক ধর্ম নয়। বিকাশ বলতে আবার স্বামীজি বহুমুখী বা সর্বাত্মক বিকাশকেই বুঝিয়েছেন। অর্থাৎ শুধু বৈষয়িক উন্নতি হলেই হবে না, সাথে সাথে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিও চাই।
বিজ্ঞান ও প্রযুক্তিকে তিনি এই কারণেই স্বাগত জানিয়েছেন যে তা বৈষয়িক উন্নতির সহায়ক, কিন্তু বৈষয়িক সমৃদ্ধি যে জীবনের লক্ষ্য তা তিনি কখনো মেনে নেননি। স্বামীজির মতে জাগতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি হয় তবেই বুঝতে হবে মানুষের ঠিক ঠিক উন্নতি হচ্ছে। নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির লক্ষণ কি? নিঃস্বার্থপরতা। স্বার্থপরতাই পাপ। আদর্শ মানুষের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, আদর্শ মানুষ এমন এক অসীম বৃত্ত যার কোনো পরিধি নেই, অথচ যার কেন্দ্র সর্বত্র। তিনি মুক্ত পুরুষ। জাতি, ধর্ম, ভাষা, দেশ, সমাজ এবং পরিবার তাকে বাঁধতে পারে না। তিনি সকলের, সব দেশের, সব ঘরই তার ঘর। প্রত্যেক নারী ও পুরুষকেই তিনি বোন এবং ভাইয়ের মতো দেখেন। এটি মানুষের আদর্শ হওয়া উচিত। মানুষ যখন এই আদর্শকে অনুসরণ করবে তখনই বিশ্বে শান্তি আসতে পারে, তার আগে নয়। সর্বোচ্চ দার্শনিক তত্ত্বের কথা বললেও মানুষের দুঃখ কষ্টের প্রতি স্বামীজি উদাসীন ছিলেন না। শ্রমিক শ্রেণীর প্রতি শোষণ সর্বত্রই তিনি লক্ষ্য করেছেন। তিনি বলেছেন, এই অবস্থার অবসান ঘটাতে হলে মানুষে মানুষে সম্পর্কের বর্তমান যে ধারা বা ভিত্তি সেটিকে পরিবর্তিত করা চাই। মানুষ যে স্বরূপত ঈশ্বর, সেই সত্যকে স্বীকার করে তার ভিত্তির উপর গড়ে তুলতে হবে এই নতুন সম্পর্ক। তিনি এমন এক আদর্শ সমাজের স্বপ্ন দেখতেন যার বৈদান্তিক মস্তিষ্ক থাকবে এবং শরীরটি হবে মুসলিম, অর্থাৎ এমন এক শ্রেণীহীন, জাতিহীন সমাজ ব্যবস্থা যেখানে ব্যক্তির ও সমষ্টির সর্বোচ্চ কল্যাণ সম্ভব হবে। বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে একে সুদূর ও প্রসারী কল্পনা বলে মনে হতে পারে, কিন্তু তবুও এটি এক অনুসরণযোগ্য আদর্শ। পাছে আমরা লক্ষ্যভ্রষ্ট হই, সেজন্য বিভিন্ন মঞ্চ থেকে বারবার স্বামীজি এই আদর্শটি প্রচার করেছেন। এটি হয়ে উঠেছিল তার বিশ্ববাণী। তিনি যদি কোনো ভগবানের পূজা করে থাকেন তো সে হলো মানুষ, তা সেই মানুষ যে পোশাক পরে আসুক না কেন। একজন যথার্থ মানবতাবাদী ছিলেন স্বামী বিবেকানন্দ, প্রকৃত বিশ্ব নাগরিক। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ। রচনার নাম বিশ্ব নাগরিক। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটির লেখক তপন কুমার সরকার, বেলেঘাটা, কলকাতা 10 থেকে লিখেছেন। পড়ে শোনাই সেই চিঠি। আসন্ন বড়দিনের উৎসব প্রাক্কালে প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে পুরাণ চিরন্তনে তার জীবনের ধারাবাহিক কোনো ঘটনাক্রম। আমাদের 12 মাসের 6টা ঋতুর রূপবৈচিত্র্যের সঙ্গে খাপ খাইয়ে চলেছে বছর জুড়ে নানা উৎসব অনুষ্ঠান। বিগ এফএম এর শরণাগত তাল মিলিয়ে সেই সব অনুষ্ঠানকে সাধ্যমতো তার অনুষ্ঠানে স্থান দেবার চেষ্টা করে চলেছে। এবার সেই অভিপ্রায় নিয়েই কিছু আর্জি জানালাম, যা না বললেই নয়। 2024-এর শেষ বড় উৎসব হলো বড়দিন। শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী নয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের হৃদয় জুড়ে রয়েছেন প্রভু যীশু খ্রিস্ট। তাকে নিয়ে কিছু কথা, যেমন তার শৈশব অবস্থার দিনগুলি বা তার জীবন মধ্যাহ্নের, তার শেষের করুণ দিনগুলির ঘটনাক্রম, যা আমাদের কখনো ভাবাবে, কখনো কাঁদাবে। পুরাণ চিরন্তন অনুষ্ঠান শুরুর আগে যদি বাংলা ছায়াছবি এপার ওপারের সেই বিখ্যাত গানটি, যা আশা ভোঁসলের অমৃত কণ্ঠে কালোজয়ী হয়ে রয়েছে, আমি অন্ধকারের যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও, গানের দুকলি গানের আকারে বা যন্ত্রসঙ্গীতে বাজানো হয়, তবে অনুষ্ঠানটির এক নতুন মাত্রা পায়। অনুষ্ঠান সঞ্চালক মাননীয় সৌমিত্র বসু এবং অনুষ্ঠানের মুখ্য কর্ণধারের কাছে একমাত্রার এই অনুরোধটুকু রাখলাম, বিবেচিত হলে খুশি হব। নমস্কারান্তে নিবেদক তপন কুমার সরকার, কালীতারা বসু লেন, বেলেঘাটা, কলকাতা 10। তপনবাবু, প্রথমেই বলি, আপনার এই যে প্রস্তাব তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। নিশ্চয়ই বড়দিন উপলক্ষে যীশু খ্রিস্টের কথা তো বলতেই হবে, বলা হবে নিশ্চিতভাবে। পুরাণ চিরন্তনে হবে কিনা সেটা অন্য কথা, কিন্তু প্রভু যীশুর কথা যে বলা হবে তাতে কোনো সন্দেহ নেই। আর আপনি অন্য যে প্রস্তাবটা করেছেন, আমরা মানে কোনো এফএম চ্যানেলই আসলে
সব গান বাজাতে পারে না, এর কতগুলো আইন কানুনের ব্যাপার ট্যাপার থাকে, ফলে এই গানটা ব্যবহার করা যাবে কিনা আমি জানি না। কর্তৃপক্ষ শুনবেন, জানবেন, এবং তারা যদি মনে করে তাহলে এটা তারা ব্যবহার করতে পারেন। এবার তাহলে বাইরে দূরে আরাসুরা বা আরাসুর পর্বতমালা, সেখানে দেবী অম্বিকার মন্দির, ফিরে আসছি গানের পর। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবার কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। চলুন বাইরে বেরিয়ে পড়ি। বাইরে মানে আপাতত আমরা রাজস্থান শেষ করে গুজরাটে এসেছি। গুজরাটের দুর্গা মন্দির, একটি করে দুর্গা মন্দির দর্শন করছি আমরা। প্রত্যেক প্রদেশের একটি করে দুর্গা মন্দির আমরা দর্শন করছি। তো গুজরাটে চলে এসেছি আমরা। গুজরাটকে প্রায় মধ্য ভারত বলা যেতে পারে, অর্থাৎ আমরা একেবারে উত্তর ভারত থেকে শুরু করে মাঝখানে চলে এসেছি সমুদ্রের ধারে, এবং সেই সমুদ্রের ধারে হাঁ করা মুখ সিংহ যেন দেখে মনে হয় সেই গুজরাটে, সেখানকার মন্দির। গুজরাট খুব সুন্দর জায়গা, ভারী সুন্দর জায়গা। আসলে পাহাড় আছে, সমুদ্র আছে, সবটা মিলিয়ে আমাদের এই দেশটাই বড় সুন্দর দেশ। এর মধ্যে অজস্র অজস্র প্রাকৃতিক বৈভবের নানান রকমের রূপ রয়েছে। তো গুজরাটও খুব চমৎকার জায়গা এবং নানান কারণে তো খুব বিখ্যাত। গান্ধীজির জন্মস্থান, গান্ধীজির বিহার স্থল বলে বিখ্যাত। তো যাই হোক, যা বলছিলাম আপনাদের, আরাসুর বা আরাসুর একটি পর্বতমালার নাম। ওই আরাবল্লী পর্বতমালার একটা অংশ হচ্ছে এই পাহাড়। তো এই পাহাড় আর সরস্বতী নদী, সরস্বতী নদীর কথা তো আমরা সকলে জানি, রবীন্দ্রনাথের কবিতাতেও আছে। সে একেবারে প্রাচীন বৈদিক যুগের যে নদী, সেই সরস্বতী নদী, তার তীরে আরাবল্লী পাহাড়ের একটা অংশ আরাসুরা, সেইখানে আমাদের এই অম্বা দেবীর মন্দির। এবং পণ্ডিতেরা যেটা মনে করেন সেটা হচ্ছে যে এই যে দেবী, এই দেবী হয়তো বৈদিক যুগ কি তার আগে থেকে পূজিত হয়ে আসছে, এবং তাকে যে আরাসুরা অম্বা বলা হয় তার কারণ এই পাহাড়ের দেবী তিনি ছিলেন। মানে এটা মনে করবার যথেষ্ট কারণ আছে যে এই দেবী পাহাড়ের দেবী ছিলেন, পাহাড়ের জঙ্গলের দেবী। দেবী দুর্গা, তার সঙ্গে কিন্তু জঙ্গলের একটা সম্পর্ক বা সংযোগ আছে, একেবারে প্রাচীন যুগের কথা বলছি। গোটা দেশ জুড়ে ছড়িয়ে থাকা 51টি শক্তিপীঠের মধ্যে এই অম্বাজির মন্দির কিন্তু অন্যতম। মন্দিরের কথা তো আপনাদের বলবো, আপাতত দু একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, যেটা বিশেষ করে বলবার। এই মন্দির অসাধারণ সুন্দর মন্দির, অসাধারণ সুন্দর মন্দির। মানে দেখলে চক্ষু সার্থক হয়, শিল্প চেতনা জাগ্রত হয়ে ওঠে, এইরকম একটি মন্দির। এই মন্দিরটা তৈরি করেছিলেন নাগর ব্রাহ্মণেরা মিলে। মন্দিরের ভেতরে ঢোকবার একটা বড় তোরণ রয়েছে, কিন্তু আবার ছোট দরজাও আছে, সেখান দিয়ে কোনো মতে ঢোকা যায়। এই যে একটাই মাত্র ছোট দরজা, তার পেছনে একটা ইতিহাস আছে, পৌরাণিক ইতিহাস। তার কথা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাইরে দূরের আজকের মতো শেষ পর্যায়ে বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে এই যে মন্দিরে ঢুকবার বড় তোরণের বাইরে ছোট্ট দরজা আছে কোনো মতে, তার একটা কারণ হিসেবে বলা হয় মাতা অম্বাজি একাধিক দরজা তার মন্দিরে এইটা পছন্দ করতেন না। অর্থাৎ তাকে যারা দর্শন করতে আসবে তারা একটাই পথ দিয়ে আসবে। কোথাও এই যে কাহিনীটা যদি বলেন, কিংবদন্তি যদি বলেন, বা বিশ্বাস যদি বলেন, তাহলে কোথাও এই বিশ্বাসটা, এই কথাটা আমাদের বলে যে না, সোজা সরল পথে তুমি দেবীকে দর্শন করতে এসো, বাঁকা পথের মধ্যে যেও না।
অন্য কোনো অলিগলির মধ্যে যেও না। দেবীর সঙ্গে তোমার যে সম্পর্ক সেটা সহজ সম্পর্ক, সরাসরি সম্পর্ক। সেই সরাসরি সম্পর্ক নিয়ে তুমি এসো। তো মন্দিরটাকে ঘিরে আছে একটা বড় জায়গা, তো তার নাম হচ্ছে চাচের চৌক। এই চৌক শব্দটা আপনারা সকলেই জানেন। এই চাচার চৌক, এখানে মন্দিরের যে সমস্ত উৎসব অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি হয় সেইগুলো এই জায়গাটায় হয়। এই জায়গায় করবার জন্য মন্দিরের সামনেই যে চত্বরটা আছে, চত্বর মানে বিরাট জায়গা, অনেকখানি জায়গা। তো এই তো মন্দির সম্পর্কে আপনাদের যা বলবার বললাম, তাহলে আর দেরি না করে মন্দির দর্শন করা যাক। প্রথম কথা হচ্ছে কিভাবে যাবেন এই মন্দিরে। আপনাদের এর আগে উদয়পুরের কথা বলেছিলাম। উদয়পুর বা আমেদাবাদ থেকে, এয়ারপোর্ট থেকে যদি ধরেন তাহলে এই 3.5-4 ঘন্টা গাড়িতে চলে এলেন, এসে এখানে এসে পৌঁছলেন। রাস্তা খুব ভালো, খুব ভালো, ঝকঝকে রাস্তা, পিচের রাস্তা, দুপাশে গাছপালা, কখনো বাড়ি ঘর, শহর ইত্যাদি ইত্যাদি যেরকম হয় আর কি। তার মধ্যে দিয়ে হু হু করে চলেছে আপনার গাড়ি সমতলের পথ ধরে। তো মন্দিরে এসে পৌঁছলেন। প্রথমেই আপনাদের যেটা দেখতে বলবো, মন্দিরের ভেতরের অসামান্য সমস্ত অলঙ্করণ। সেই অলঙ্করণের কথা বেশ বিস্তারিত করে বলতে হবে আপনাদের, গুছিয়ে জমিয়ে বলতে হবে আপনাদের, এবং সেটা বলতে গেলে আজকে সময় কুলোবে না। কাজেই আজকে এই পর্যন্তই থাক। আবার আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বলবো এই অম্বাজির মন্দিরের কথা, গুজরাটের অম্বাজি। আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কিন্তু না, কবিতা আছে তো, রবীন্দ্রনাথের কবিতা। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীড়। দিনান্তের নম্র কর পড়ুক মাথার পর, আঁখি পরে ঘুম। হৃদয়ের পত্র পুটে গোপনে উঠুক ফুটে নিশার কুসুম। আরতির শঙ্খ রবে নামিয়া আসুক তবে পূর্ণ পরিণাম। হাসি নয়, অশ্রু নয়, উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম। প্রভাতে যে পাখি সবে গেয়েছিল কলরবে থামুক এখন। প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি মধুক নয়ন। প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল যাক থেমে যাক, নীরবে উদয় হোক অসীম নক্ষত্র লোক পরম নির্বাক। হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম্য বিষাদ, ক্ষণেক দাঁড়াও স্থির, মুছায় নয়ন নীর করো আশীর্বাদ। ক্ষণেক দাঁড়াও স্থির, পদতলে নমি শির তব যাত্রা পথে, নিষ্কম্প প্রদীপ ধরি নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু।
সবাইকে অজস্র অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজ পরিব্রাজক আচার্য শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের 89তম তিরোভাব তিথি। আজকে যুগাচার্য মহাযোগী মহর্ষি নগেন্দ্রনাথের আবির্ভাব তিথি এবং ঋষি অরবিন্দ ঘোষ, যিনি প্রথম জীবনে বিপ্লবী এবং তারপরে সাধক হয়ে গেলেন, সেই অরবিন্দ ঘোষের মহাপ্রয়াণ দিবস। আজ 5ই ডিসেম্বর মহাপ্রয়াণ ঘটে ঋষি অরবিন্দের 1950 খ্রিস্টাব্দে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলছি। আজকে 19 অগ্রহায়ণ 1431, ইংরেজির 5ই ডিসেম্বর 2024, বৃহস্পতিবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 6:08, সূর্যাস্তের সময় বিকেল 4:48। নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। সন্ধেবেলা 5:13 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তো এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বেদ নিয়ে কথা বলছিলাম। আপনাদের মধ্যে একজন অনুরোধ করেছিলেন যে বেদ, উপনিষদ এইসব নিয়ে যদি কিছু কথা বলি, তো আমাদের মনে হয়েছিল যে খুব ভালো প্রস্তাব। বেদ নিয়ে দু একটি কথা, একেবারে প্রাথমিক দু একটা কথা, মানে খুব যে বিস্তারিত করে খুব গভীর করে বলবার অবকাশ তো আমাদের এই শরণাগত অনুষ্ঠানে নেই। আমরা খুব কম সময়ের জন্যই কথা বলতে পারি। তো সেই বেদ নিয়ে কিছু কথাবার্তা শোনাচ্ছিলাম আপনাদের। বেদ নিয়ে মোটামুটি কিছু কথা হয়ে গেছে, আরো সামান্য কিছু কথা বলবার বাকি আছে, সেইগুলো বলবো। বেদাঙ্গ নিয়ে কিছু কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে মানুষের যথার্থ স্বরূপ, এই নিয়ে স্বামী বিবেকানন্দের যে ভাবনা, সেই ভাবনার দুটি পর্ব, মানে দ্বিতীয় পর্ব পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথম পর্ব এর মধ্যে পড়া হয়ে গেছে। দুটি বেশ বেশ দীর্ঘ রচনা, মানে দুটি মিলিয়ে তো বেশ দীর্ঘ একটি রচনা। তো তার খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর কথামৃত থেকে পাঠ করে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে। পড়বো আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা এখন গুজরাটে এসে পৌঁছেছি। গুজরাটের মা অম্বার মন্দির, সেই মন্দিরের কথা বলবো আপনাদের। তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন পুরাণ চিরন্তন। বেদকে ঠিক পুরাণ বলা যাবে না, কিন্তু বেদ দিয়েই তো আমাদের